জয় হিন্দ। তো গতকাল আমরা মডার্ন হিস্ট্রি অলরেডি শুরু করে দিয়েছি। গতকালকে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে ইউরোপিয়ানদের যে আগমন ঘটে বাণিজ্যের সূত্রপাত ধরে, সেখান থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত, মানে বেসিক্যালি এই যে বিভিন্ন রকম ইউরোপিয়ান কোম্পানিরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে করতে আসছিল, তো তাদের বাণিজ্যিক ইন্টারেস্টের সাথে সাথে তাদের পলিটিক্যাল ইন্টারেস্টে আস্তে আস্তে তারা ইনভলভ হয়ে যায়। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে ব্রিটিশরা যারা ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার একটা সময় দেখা যায় যে ভারতবর্ষে তোমার সম্পূর্ণভাবে তোমার শাসন করাও শুরু করে দেয়। এবং 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন তারা যখন ভারত ছেড়ে চলে যায়, এই যে সময়কাল, মানে তুমি যদি দেখো ইউরোপিয়ানদের প্রথম আগমন হয়েছিল কে, ভাস্কো ডা গামা পর্তুগাল দিয়ে। তো 1498 থেকে 1947 সাল পর্যন্ত যে সময়কাল, এটাকে আমরা মডার্ন হিস্ট্রি হিসাবে পড়বো। ঠিক আছে, তো এটা অলরেডি আমরা শুরু করেছিলাম, ইন্ট্রোডাকশন অলরেডি গতকাল হয়ে গেছে। তো আজকে আমরা দেখবো যে এই পর্তুগাল, ব্রিটিশ ছাড়া আরো কোন কোন কোম্পানি ভারতবর্ষে এসেছিল শুধুমাত্র বাণিজ্য করার জন্য, এবং এই বাণিজ্য করতে করতে শেষ পর্যন্ত কোন কোম্পানিরা শেষ পর্যন্ত সার্ভাইভ করেছিল, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তো চলো আমরা শুরু করি। তো দেখো, বেসিক্যালি বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে এসেছিল তোমার হচ্ছে পি ডি ই ডি এফ। ঠিক আছে, PDEDF। তো কি, পি ফর পর্তুগাল, পর্তুগাল, ডি ফর ডাচ, ই ফর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ, সেকেন্ড ডি ফর ড্যানিশ, এফ ফর ফ্রেঞ্চ। প্রত্যেকের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জুড়ে দাও, পর্তুগাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো প্রত্যেকের কোম্পানির নাম এগুলো, এবং এরা এই সমস্ত বিভিন্ন রকম দেশে, পর্তুগাল থেকে এসলো, নেদারল্যান্ড যাদের তাদেরকে ডাচ বলা হয় বেসিক্যালি। তো আজকে যারা নেদারল্যান্ড তাদেরকে অ্যাকচুয়ালি ডাচ বলা হয়। তো নেদারল্যান্ড থেকেও বাণিজ্য করতে এসেছিল, ইংলিশ, ইংল্যান্ড, ব্রিটিশ, ডেনিশ, ডেনমার্ক, ফ্রেঞ্চ, তো জানোই তোমরা। তো ব্যাপারটা হচ্ছে ফ্রান্স। তো এই যে বিভিন্ন রকম যে দেশ থেকে বিভিন্ন রকম বাণিজ্য করতে আসছিল, এবং তারা প্রত্যেকেরই মেন টার্গেট কি ছিল, এখান থেকে কম দামে যে রকমের স্পাইসেস, ঠিক আছে, কিনে নিয়ে গিয়ে ইউরোপীয় বাজারে মোটা টাকায় বিক্রি করা। ঠিক আছে, তো একের পর এক এরা আসা শুরু করেছিল, এবং এরা দেখা গেল যখন ভারতবর্ষে যখন বাণিজ্য করছিল, তখন এদের মধ্যে নিজেদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে গেছিল, তাই না? কারণ প্রত্যেকেই চাইবে কে, যে তারা জিনিসপত্র কিনে গিয়ে ইউরোপের বাজারে বিক্রি করা, মনোপলি স্থাপন করা। তো এদের মধ্যে নিজেদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়। তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো পর্তুগাল মোটামুটি এসেছিল ধরতে পারো 1498 সালে প্রথম আসে কে, ভাস্কো ডা গামা। আচ্ছা, ডাচ এসেছিল মোটামুটি 1602 এর দিকে। দেখো, এই যে সময়কালটা না, সবচেয়ে তাহলে বেশি সবার প্রথমে কারা এসেছিল, পর্তুগাল। কবে, 1491। এর মোটামুটি করে প্রায় ধরো 1491, 1500, প্রায় 100 বছরের কাছাকাছি পরে কি এসেছিল, ডাচ। তারপরে এসেছিল ব্রিটিশ। ব্রিটিশ এসেছিল মোটামুটি 1608 এর দিকে, প্রথম ভারতবর্ষে আসে। ডেনিশ 1616, ফ্রেঞ্চ 1664, মনে থাকবে। তো এই হচ্ছে এদের ক্রোনোলজি। প্রথমে আসে পর্তুগাল 1498, ডাচ 1602, ইংলিশ 1608, ড্যানিশ 1616, আর ফ্রেঞ্চ 1664 সালে। এবার যদি তুমি দেখো প্রথম আসে কে, প্রথম ইউরোপিয়ান পর্তুগাল আসে 1498। এরাই হচ্ছে লাস্ট যারা ভারত থেকে চলে যায়। 1947 সালে যখন ভারত আজাদি হয়েছিল, তখন কিন্তু ব্রিটিশরা চলে গেছিল, ঠিক আছে, কিন্তু তখন পর্যন্ত কিন্তু পর্তুগালরা ছিল। ঠিক আছে, কোথায় কোথায় ছিল, তোমার গোয়াতে বেললি ছিল। ঠিক আছে, তো তাদের জন্য ভারত সরকারকে 1961 সালে অপারেশন বিজয় লঞ্চ করতে হয়েছিল। এবং অপারেশন বিজয় কি, তোমরা হয়তো অনেকেই জানো। অপারেশন বিজয় হচ্ছে এমন একটা, যে এদেরকে তাড়ানোর জন্য স্থলপথে, জলপথে এবং আকাশপথে, 3টে পথে আক্রমণ করা হয়েছিল কাদেরকে, এই পর্তুগালদের। কারণ পর্তুগালে যাচ্ছিল না, আরে ব্রিটিশরা চলে গেছে, ভারত আজাদি হয়ে গেছে, ভাই তোরা যা। ওরা বল না, হাম লোক নেই যাएंगे ভাই, ব্রিটিশরা ছেড়ে চল, ব্রিটিশদের যে টেরিটরি ছিল সেটা ব্রিটিশরা ছেড়ে চলে গেছে, এরা তো আরামসে গোয়াতে বসে আছে, আমরা যাব না। ভারত সরকার দেখলো ঠিক আছে, যাবি না, দেখাচ্ছি মজা। 1961 সাল আস্তে আস্তে কি করলো, একদিন পুরো একদম 3 দিক দিয়ে অ্যাটাক, জল, স্থল, আকাশ। 1961 সালে তখন আর কি পালানোর পথ পাচ্ছে না, বলছে ভাই যেতে তো দাও কোন একটা দিক দিয়ে,
আরামসে তখন 1961 সালের পর অপারেশন বিজয়ের থ্রুতে এরা ছেড়েছিল কি ভারত ছেড়েছিল। তো জন্য গোয়া আজাদি হয়েছিল, কিন্তু 1947 সালে গোয়া আজাদি হয়নি, কিন্তু গোয়ার আজাদি কিন্তু অনেক পরে 1961 সালে পর হয়েছিল, মনে থাকবে। যাই হোক, তাহলে প্রথম ইউরোপিয়ান ভারতবর্ষে আসে কারা? পর্তুগাল। আর শেষ ইউরোপিয়ান কে ভারতবর্ষ থেকে যায়? সেটাও কিন্তু পর্তুগাল 1961 সালে। ক্লিয়ার? ওকে। তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা তোমার কোম্পানি সম্পর্কে পড়বো। তো প্রথম যে কোম্পানি হচ্ছে তোমার হচ্ছে পর্তুগাল, ঠিক আছে, বা যাদেরকে বলা হয় পর্তুগিজ বলা হয়, ঠিক আছে, লোকগুলোকে বলা হয় কি? পর্তুগিজ। যেমন ইন্ডিয়া, লোকগুলো কি বলে? ইন্ডিয়ান, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার ডেনমার্ক, তোমার হচ্ছে তোমার নেদারল্যান্ড, ওদের লোকগুলো কি বলে? ডাচ। ঠিক সেরকমই আমরা আজকে পড়বো কি? পর্তুগিজ বা পর্তুগাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আজকে আমরা পড়বো। তো দেখো, পর্তুগাল যখন আসে তখন প্রথমে কি বলেছিলাম যে পর্তুগালের যে তোমার তোমার প্রথমে এসেছিল কে? ভাস্কো ডা গামা। কত সালে এসেছিল? 1498। আমরা প্রত্যেকে জানি যে প্রথম 1498 সালে কোথায় আসে? ভারতবর্ষের কালিকট বন্দরে এসে পৌঁছায়, তাই তো? এই ধরো কালিকট বন্দর, এখানে এসে পৌঁছায় কে? ভাস্কো ডা গামা 1498 সালে। এবং 1498 সালে যখন ভাস্কো ডা গামা প্রথম ভারতবর্ষে আসে, এখান থেকে প্রচুর পরিমাণে স্পাইসেস কিনে নিয়ে যায়। স্পাইসেসের মধ্যে মেইনলি যেটা ওরা কিনছে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, ঠিক আছে। ব্ল্যাক পেপার মানে অনেক, ব্ল্যাক পেপার মানে হচ্ছে তোমার ইয়ে কি বলো? গোলমরিচ, ঠিক আছে। তো এই সমস্ত গোলমরিচ সহ আরো অনেক কিছু তোমার নিয়ে যায় কোথায়? ইংল্যান্ডের বাজারে নিয়ে যায়, প্রচুর পরিমাণে সেখানে তোমার লাভে বিক্রি করে। আমরা আগের দিনই বলেছিলাম, ধরে দাও মোটামুটি 60 টাইমস, 60 গুণ, যা এখান থেকে কিনে নিয়ে গেছিল তার 60 গুণ দামে ওখান থেকে বিক্রি করেছিল, ঠিক আছে। আচ্ছা, ভাস্কো ডা গামা যখন আবার ইংল্যান্ডে পৌঁছায় তখন এর দেখা দেখি আরেকজন ছিল, তার নাম হচ্ছে তোমার ক্যাব্রেল। কে ছিল? ক্যাব্রেল। এ কিন্তু তোমার মার্চেন্ট ছিল, একজন ব্যবসায়ী। এ কিন্তু কোন রকম গভর্নমেন্ট অফিসিয়াল ছিল না, ঠিক আছে। এ ছিল হচ্ছে কি? একজন ব্যবসায়ী। এরপরে কি আসলো? ক্যাব্রেল। কে? পেড্রো আলভারেজ ক্যাব্রেল। ও যখন ভাস্কো ডা গামা যখন গেল, এও তখন একজন মার্চেন্ট ছিল। বললো, আরে বাপরে, এ তো ভালো পয়সা লাভ করেছে, আমিও যাব। অলরেডি তো রুট তো জানা হয়ে গেছে, ঠিক আছে। ভাস্কো ডা গামা ওখানে যাওয়ার পর পুরো রুট ম্যাপ সবাইকে দিয়ে দিয়েছে। তো এবার আসছে কে? পেড্রো আলভারেজ ক্যাব্রেল যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলে দিই, এরা যখন আসছে ওখান থেকে তখন কিন্তু এদের একটা পার্সেন্টেজ কিন্তু ওদের পর্তুগালের যে তোমার রাজা রয়েছে তাকে কিন্তু দিতে হচ্ছিল, সেই জন্য কিন্তু ওরা পাঠাচ্ছে, তাই না? তাতে যে কেউ চলে আসতে পারতো। তো যাই হোক, তো এ যখন বললো ঠিক আছে আমি ভাস্কো ডা গামা যে টাকা দিয়েছে তার থেকে বেশি টাকা দেবো, যাও, ও বাণিজ্য করতে যাবে, তো চলে আসলো। ইয়ে যখন আসে মোটামুটি, এ আসে মোটামুটি 1500 সালের দিকে। 15 সালে কি আসলো? ক্যাব্রেল আসলো। এইবার দেখো, এইখানে একটা টুইস্ট হচ্ছে কি, ভারতের সাথে বাণিজ্য কিন্তু আগে থেকেই করছিল কারা? আরব মার্চেন্টরা। এখানে কি আরব, তো আরব দেশের লোকেরা যখন এখানে ব্যবসা বাণিজ্য করছিল, এ দেখছে রে ইউরোপিয়ানরা সাদা চামড়া মানুষ, ফিরিঙ্গি বলতে বেসিক্যালি থেকে, এরা এসে বাণিজ্য করে নিয়ে যাচ্ছে, এরা ডিরেক্ট ওখানে গিয়ে বিক্রি করছে, আমরা এখান থেকে মালপত্র কিনে নিয়ে যাচ্ছি, আমাদের তো আর ইউরোপিয়ানরা লোকজন কিনছে না, কারণ কি ওর থেকে সস্তা দামে কারা দিচ্ছে? এই ভাস্কো ডা গামা ওখানে ইউরোপীয় মার্কেটে বিক্রি করছে। এ দেখছে রে, এ তো আমাদের লস হয়ে যাচ্ছে। কারা? তোমার আরব মার্চেন্টরা। তো আরব মার্চেন্টরা দেখছে লস হয়ে যাচ্ছে, এখানে কি করলো? লোকাল যারা তোমার ইয়ে রয়েছে, লোকাল লোকেদের সাথে কি করলো? সেট করে দিল, বলে এই শোন, এবার যদি কোনো ইউরোপিয়ান আসে না এরকম, মেরে ফাটিয়ে দিবি, টাকা পয়সা এনে, কিছু টাকা পয়সা নে, হ্যাঁ হবে, ঠিক আছে। যখনই তোমার পেড্রো আলভারেজ ক্যাব্রেল এসেছে, আবার এখানে একটা ফ্যাক্টরি স্থাপন করার ব্যবস্থা। ফ্যাক্টরি বলতে কি বলতো? একটা গোডাউন টাইপের, ঠিক আছে, যেখানে আমি যে সমস্ত মালপত্রগুলো কিনবো সেই মালপত্রগুলো কি করবো? রাখবো। সেটার জন্য কি করেছিল? এখানে একটা গোডাউন মতো তৈরি করেছিল, ঠিক আছে। এরা কি করেছে? লোকাল লোকজন কি করেছে? গোডাউনকে আগুন ধরে দিয়েছে। আরে ক্যাব্রেলের পুরো মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ এরকম ব্যাপার, এত টাকা পয়সা দিয়ে আমি মালপত্র কিনে রেখেছি, এরা কি করছে? লোকাল লোকেদেরকে উদুম মারধর, ঠিক আছে, ক্যাবেল করে ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে, ঠিক আছে। ওদের এরা যখন আসতো না, এদের যে ইয়ে ছিল, জাহাজ ছিল, বড় বড় জাহাজগুলো না, এদের জাহাজে ওরকম বড় বড় তোমার ক্যানন, মানে হচ্ছে তোমার কামান যেটাকে বলে, এরকম কামান লাগানো থাকতো, ঠিক আছে। এই পুরো এই সমস্ত এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে না, যে সমস্ত লোকাল লোকজনকে একদম পুরো গুলি বারুদ করে একদম ধোঁয়া ধোঁয়া করেছে। লোকজন পুরো ভয় পেয়ে গেছে, ওখানকার লোকজন আর কিছু বলেনি।
তো মোটামুটি ক্যাব্রেল কি করেছিল, এখানে একটা লোকেদের প্রতি একটা একটা ভয় সৃষ্টি করে দিয়েছিল, ঠিক আছে, কিছুটা শান্ত হয়ে গেছিল এরপরে। তো মোটামুটি ক্যাব্রেল এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে আবার ইউরোপের বাজারে বিক্রি করে। এরপরে আবার কি এসেছিল, এরপরে আবার পুনরায় আবার আসে কে, ভাস্কো দা গামা। কত প্রফিট ভাই, সব সহজে কি ভুলতে পারে। এরপর আবার কে আসলো, 1501 সালে আসলো কে, ভাস্কো দা গামা, ঠিক আছে। তো এই তোমার বেসিক্যালি দুজন তিনবার এসেছিল, একবারে প্রথমে এসেছিল ভাস্কো দা গামা, তারপরে এসেছিল পেড্রো আলভারেজ ক্যাব্রেল, তারপরে এসেছিল আবার পুনরায় ভাস্কো দা গামা 1501 সালে। এরা ছিল তোমার প্রাইভেট ট্রেডার্স, ঠিক আছে, বাণিজ্য করতে আসে। ওখানকার গভর্নমেন্ট দেখলো, পর্তুগালের গভর্নমেন্ট, আরে বাপ রে, তো ভালো পয়সা লাভ করছে এখানে এসে, কেননা আমি আমাদের এখান থেকে আস্তে আস্তে তোমার ওখানে বাণিজ্য করাই, আমার থ্রু দি কোম্পানি পাঠাই, গভর্নমেন্ট কোম্পানি পাঠাবে ওরা, আমরা ঠিক আছে, প্রাইভেট আর পাঠাবো না। তো সেই হিসাবে তখন ওরা যখন পাঠাচ্ছে, তখন আমরা বলবো কি গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছে, সেজন্য বলা হচ্ছে কাকে, গভর্নর পাঠাবে। কি গভর্নমেন্টের প্রতিনিধি কি হয়, গভর্নর। আজকালকার দিনে দেখতে পাবো আমাদের যে বিভিন্ন স্টেট আছে, সেই স্টেট গুলোতে কি আছে, মেনলি গভর্নর থাকে। গভর্নর অ্যাকচুয়ালি কি সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই না, সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে ওরা স্টেটকে তোমার দেখাশোনা করে, ঠিক সেরকমই ওরা পাঠিয়েছিল কাকে, তোমার গভর্নরকে পাঠিয়েছিল। তো ফার্স্ট কে এসেছিল, ফার্স্ট এসেছিল তোমার ফ্রান্সিসকো দি আলমেডা, ফ্রান্সিসকো দি আলমেডা। ফ্রান্সিসকো ডি আলমেডা প্রথম গভর্নর হিসেবে আসে কে, ফ্রান্সিসকো ডি আলমেডা। কত সালে এসেছিল, 1501। মনে থাকবে তাহলে, প্রথম পর্তুগাল যে গভর্নর ভারতবর্ষে এসেছিল তার নাম হচ্ছে কি, ফ্রান্সিসকো ডি আলমেডা। এই আলমেডা যখন আসে, যখন ফ্রান্স যখন পর্তুগাল থেকে আসে, তখন পর্তুগালের তোমার যে গভর্নমেন্ট থেকে পাঠাচ্ছে, তো গভর্নমেন্ট বলেই দিয়েছিল ওকে, যেরকম বাবা তোমার যাওয়ার পরে প্রথম কাজই হবে ভারতবর্ষে যে সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলো আছে, সেই সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলোকে কন্ট্রোল করে নেওয়া। অন্যান্য মানে যে আরব ট্রেডার্সরা যারা বাণিজ্য করছিল তাদেরকে বাণিজ্য করতে দিলে হবে না, পুরো মনোপলি আমরা নেব, ঠিক আছে। তো তোমার কি প্রথম কাজ হবে, যে সমস্ত জলপথগুলো রয়েছে সেই সমস্ত জলপথগুলো তোমাকে কবজা করে নেওয়া। ফ্রান্সিসকো দে আলমেডা বলতে একদম জি হুজুর, তাই হবে। তো যখন ভারতবর্ষে আসে, তখন কি করে, প্রথমে আসার সাথে সাথে এদের যেহেতু উন্নত নৌবাহিনী ছিল, ঠিক আছে, আগেই বলেছিলাম যে এরা উপকূল যে সমস্ত সমুদ্রের পাশে থাকতো, এবং এরা প্রথম থেকে তোমার সাইন্টিফিক ভাবে তোমার এরা সেই সমস্ত দিক নির্ণয় যন্ত্র, যেমন হচ্ছে তোমার কম্পাস বাগার আবিষ্কার করেছিল, এবং এদের যে জাহাজ থাকতো, বড় বড় জাহাজে তোমার ক্যানন মানে হচ্ছে তোমার কামান রাখা থাকতো, ঠিক আছে। তো এরা মনে হয় প্রশ্ন একদম সিকিউর ভাবে চলতো, ওখানে পুরো সৈন্য সামন্ত থাকতো। তো ওরা ভারতবর্ষে আসার পর কি করেছিল, এই ফ্রান্সিসকো দে আলমেডা প্রথমে আসার পরে একটা রুল বানিয়ে নিল। রুলটার নাম কি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে তোমার ব্লু ওয়াটার পলিসি। কি হচ্ছে, এটা খুব মনে রাখা দরকার, যে ফ্রান্সিসকো আলমেডা প্রথম যে পলিসিটা ছিল, এটা হচ্ছে তোমার কি বলা হচ্ছে, ব্লু ওয়াটার পলিসি। কি, ব্লু ওয়াটার পলিসি, বা এটাকেই বলা হয় কার্টেজ সিস্টেম। তো এটা কি হচ্ছে, এ বলে দিচ্ছে ভারতের যে সমস্ত তোমার উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে, এই উপকূলবর্তী অঞ্চলে যখনই কেউ জাহাজ নিয়ে আসবে, যদি কেউ বাণিজ্য করতে আসে এই সমস্ত অঞ্চলে, তাকে কি করতে হবে, তাকে তোমার ফ্রান্সিসিসদের কাছ থেকে তোমার একটা টোকেন নিতে হবে, ঠিক আছে। টোকেন কেটে তবেই তুমি এই অঞ্চলে ঢুকতে পারবে, তবেই বাণিজ্য করতে পারবে। আর যদি তোমার কাছে টোকেন না থাকে, তাহলে কি করবে, এরা কিন্তু উড়িয়ে দেবে, কামান দিয়ে মেরে উড়িয়ে দেবে, বোঝা গেল। তো যে কোনো লোকই, যদি কোনো আরব ট্রেডার্স হয় বা যেই হোক, যদি এখানে এই অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাই, তাকে প্রথম কাজ হচ্ছে তার কাছ থেকে একটা তোমার ওই কাটা পারমিশন, যেটাকে বলা হয় পারমিট সিস্টেম, ঠিক আছে, বা কার্টেজ, যে পারমিশনটা নিতে হবে, পারমিশন নেওয়ার সময় টাকা দিতে হবে। কাইন্ড অফ বুঝতেই পারছো, যে পয়সা দাও তবে তুমি এই পারমিশন পাবে, তবে তুমি বাণিজ্য করতে পারবে। তো দেখো, তার মানেটা কি, যখনই তুমি কারো কাছ থেকে একটা তুমি পয়সা দিয়ে কিছু নিচ্ছ, পারমিশন নিচ্ছ, তার মানে কিন্তু তোমাকে বুঝে নিতে হচ্ছে ওই অঞ্চলের মালিককে, যার কাছ থেকে তুমি এটা কিনছো। ধরো তুমি একটা কথা বলি, যখন দেখো তুমি কোনো একটা মেলাতে ঢুকছো, যেখানে টিকিট থাকে, রাইট, তো তোমাকে টিকিট কেটে তবে মেলায় ঢুকতে হবে, টিকিট না কেটে কিন্তু অবাধে ঢুকতে হবে। তার মানে কি, ওই যে মেলা প্রাঙ্গণটা সেটা কিন্তু সবার জন্য ফ্রিতে খোলা নয়, তুমি অ্যাক্সেস করতে পারো, যেতে পারো, কিন্তু সেটা ওনারশিপ অন্যজন রয়েছে, তুমি টাকা দিয়ে তবে সেই মেলাতে ঢুকতে পারছো। ঠিক সেরকমই ব্যাপার স্যাপার, এই যখনই তুমি এখানে বাণিজ্য করতে যাবা, তখন তার আগেই তোমাকে এখানে ঢোকার জন্য পারমিশন কার কাছ থেকে নিতে হবে, ফ্রান্সিস এই তোমার পর্তুগিজদের কাছ থেকে, এবং তবেই তুমি এখান থেকে ঢুকতে পারবে। তো এই যে পারমিশন সিস্টেম, এই পারমিশন সিস্টেম প্রথম কে চালু করেছিল, ফ্রান্সিস
ডি আলমেডা, বা যেটাকে বলা হচ্ছে তোমার ব্লু ওয়াটার পলিসি বা কার্টেজ সিস্টেম। মনে থাকবে, এটাই হচ্ছে মেন এর ইম্পর্টেন্স ভারতবর্ষে আসার পর। তো এরপরে এদের বেসিক্যালি তোমার এরপরে এ যখন আবার ফিরে যায়, তারপরে সেকেন্ড যে গভর্নর আছে তার নাম হচ্ছে তোমার আলফানসো দি আলবুকার্ক। কি? আলফানসো দি আলবুকার্ক। আলবুকার্ক, আলফানসো দি আলবুকার্ক, সেকেন্ড গভর্নর ছিল কে? আলফানসো দি আলবুকার্ক। আলফানসো নামটা অনেকেই শুনেছো, আলফানসো একটা আমের নাম, ঠিক আছে? তো এ বেসিক্যালি এই আলফানসো যে নামটা, সেটা এর নাম থেকে এসেছিল, আলফানসো দি আলবুকার্ক। এনিওয়ে, তো অ্যাকচুয়ালি ভারতবর্ষে তোমার পর্তুগালদের যে পর্তুগাল শাসনের মানে প্রতিষ্ঠাপক যদি বলা হয় তোমরা কাউকে, তো প্রকৃত প্রতিষ্ঠাপক কিন্তু কাকে বলা হয়? এই আলবুকার্ককে। কারণ আলবুকার্ক ভারতবর্ষে আসার পরে যেহেতু তোমার মানে পর্তুগিজদের একটা যে রাজনৈতিক যে ভিত্তি সেটা স্থাপন করেছিল কে? স্ট্রং ভাবে স্থাপন করেছিল কিন্তু আলফানসো দি আলবুকার্ক, ঠিক আছে? তো এর মেন অবদান কি ছিল? এই যে ব্লু ওয়াটার পলিসিটা স্থাপন করেছিল, এটাকে আরো আরো তোমার সিস্টেমিক ভাবে চালু করেছিল কে? আলফানসো দি আলবুকার্ক। এর সূচনা করেছিল কে? তোমার আলমেডা, কিন্তু অনেকটা তোমার আরো সিস্টেমেটিক ভাবে চালু করেছিল কে? আলফানসো দি আলবুকার্ক। আচ্ছা, আলবুকার্ক আরেকটা কাজ কি করেছিল তোমার, 1510 সালে বিজাপুরের রাজার কাছ থেকে গোয়া দখল করে নিয়েছিল। কি দখল করে নিয়েছিল? গোয়া। হ্যাঁ, সেই গোয়া, আজকের যে গোয়া, সেই গোয়ারই কথাই বলছি। ওই গোয়া অ্যাকচুয়ালি কারা শাসন করতো একসময়? বিজাপুরের রাজা শাসন করতো। তো বিজাপুরের রাজার কাছ থেকে দখল করে নিয়েছিল কে? এই আলফানসো দি আলবুকার্ক। কবে? 1510 সালে। এখান থেকে একটা তোমার খুব ইম্পর্টেন্ট একটা তোমার কোয়েশ্চেন উঠে আসে, যেটা হচ্ছে ভারতবর্ষে, ঠিক আছে, ভারতের টেরিটরি প্রথম যদি কেউ দখল করে নিয়েছিল সেটা হচ্ছে তোমার প্রাচীন যুগে নিয়েছিল, ঠিক আছে? প্রাচীনকালে হয়েছিল কে হয়েছে বলো, বলতে পারবে কেউ? আলেকজান্ডার দ্য গ্রেট, ঠিক আছে? তো আলেকজান্ডার দ্য গ্রেটের পরে যদি কেউ নিয়ে থাকে সেটা হচ্ছে তোমার এই পর্তুগালরা। 1510 সালে গোয়াকে ক্যাপচার করেছে, মানে ভারতের টেরিটরি বিদেশিদের হাতে প্রথম যায় এই 1510 সালে। কি? গোয়া। তো যাই হোক, এরপরে আলবুকার্ক চলে যাওয়ার পরে এসেছিল কে? নিনো দা কুনা। নিনো দা কুনহা। এর ইম্পর্টেন্ট অবদান বলতে এটাই, এ কি করেছিল মেনলি, এই গোয়াকে তোমার ক্যাপিটাল হিসাবে স্থাপন করেছিল কে? নিনো দা কুনা। ক্যাপিটাল কোথায় নিয়ে যায়? গোয়াতে শিফট করে নিয়ে যায়। মনে থাকবে? তো এদের ইম্পর্টেন্ট গুলো কি কি? ফ্রান্সিসকো দি আলমেডা প্রথম এসেছিল, যে কিনা ব্লু ওয়াটার পলিসি স্থাপন করেছিল, চালু করেছিল। আলফানসো দি আলবুকার্ক এসেছিল, যে কিনা গোয়াকে ক্যাপচার করেছিল। তারপরে কে আছে? নিনো দা কুনা, যে কিনা তোমার গোয়াতে পর্তুগাল যে ক্যাপিটাল বা রাজধানী সেটা স্থানান্তরিত করেছিল কে? নিনো দা কুনা। তো এই মোটামুটি রকম ভাবে তোমার পর্তুগালদের ইন্ট্রোডাকশন। তাহলে প্রথম আমাদের কে দেখলাম? প্রথমে পরপর দুজন এসেছিল কে? প্রাইভেট ট্রেডার হিসাবে এসেছিল, ট্রেডার বা মার্চেন্ট হিসাবে এসেছিল কে? তোমার ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা কে এসেছিল তোমার ক্যাব্রেল এসেছিল। তারপরে কারা এসেছিল? তারপরে গভর্নমেন্ট থেকে গভর্নর এসেছিল, রাইট? গভর্নর হিসাবে কে এসেছিল? ফ্রান্সিসকো দা আলমেডা এসেছিল। তারপরে এসেছিল কি? আলফানসো দি আলবুকার্ক, এবং শেষে আছে নিনো দা কুনা। তো এরা মোটামুটি ভাবে বাণিজ্য ভালোই করছিল, কোনো চাপ নেই। কিন্তু এদের বলে না যে কোনো জিনিসই যখন একটা পিকে যায় তাকে কিন্তু ডাউনফল হয়। তো আস্তে আস্তে দেখতে পাবো যে যখন ব্রিটিশরা ভারতে আসা শুরু করে তখন ব্রিটিশদের সাথে তোমার মুঘলদের একটা খুব ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এবং পর্তুগালদের সাথে কিন্তু সম্পর্ক একটু একটু খারাপ হতে শুরু করে, এবং আস্তে আস্তে এরা কিন্তু ভারতবর্ষের যে মনোপলিটা স্থাপন করেছিল সেটা কিন্তু আস্তে আস্তে সেটা হারিয়ে ফেলে। বোঝা গেল? এবং শেষ পর্যন্ত তোমার ওই গোয়া, দমন, দিউ, এই তিনটে অঞ্চলে কিন্তু পর্তুগালরা থাকবে। বাকি সমস্ত যে সমস্ত টেরিটরিরা দখল করেছিল সেগুলো কিন্তু হাতছাড়া হয়ে যায়। কাদের হাতে চলে যায়? ব্রিটিশদের হাতে চলে যায়। ওকে, এবার আমরা একটু দেখে নিই যে এদের অবদান কি কি রয়েছে। তো এদের যদি অবদান যদি বলা হয়, ভারতবর্ষে প্রথম প্রিন্টিং মেশিন প্রিন্টিং ব্যবস্থা চালু করে কে? তার আগে পর্যন্ত কিন্তু আমাদের দেশে পুঁথি লেখা হতো, মানে হাতে করে সমস্ত কিছু লেখা হতো, কিন্তু এই পর্তুগালরা প্রথম ভারতবর্ষে প্রিন্টিং মেশিন স্থাপন করেছিল। মনে থাকবে? তো ভারতবর্ষে প্রথম প্রিন্টিং ব্যবস্থা চালু করে কারা? এই পর্তুগালরা। আচ্ছা, আজকে যে তোমরা টমেটো খাচ্ছ, পটেটো খাচ্ছ, এগুলো সমস্ত কাদের অবদান? এই পর্তুগালরা নিয়ে আসে। কি কি নিয়ে আসে?
টমেটো, পটাটো এবং সাথে টোবাকো। মনে থাকবে? এই তিনটে জিনিসই কিন্তু কারা, পর্তুগালরা ভারতবর্ষে প্রথম এদের চাষ শুরু করে। তার আগে পর্যন্ত কিন্তু ভারতবর্ষে টমেটো, পটেটো এবং টোবাকো কাল্টিভেশন হতো না। ক্লিয়ার? তাহলে ইম্পর্টেন্ট তো আমরা দেখলাম যে প্রিন্টিং ব্যবস্থা প্রথম চালু করে পর্তুগালরা, টমেটো, পটেটো, টোবাকো চালু করেছিল কিন্তু পর্তুগালরা। আচ্ছা, আর একটা জিনিস এটা চালু করেছিল প্রথম, আমরা তো জানি যে 1829 সালে প্রথম সতীদাহ প্রথাকে রদ করা হয়, তাই তো? কিন্তু এর সাথে সাথে কি হয়, একটা 1856 সালে কি হয়েছিল তোমার, বিধবা বিবাহ শুরু হয়ে যায়। কিন্তু প্রথম পর্তুগালরা কিন্তু বিধবা বিবাহ প্রথম পর্তুগালরা কিন্তু এটাকে কিন্তু চালু করেছিল, কিন্তু যেটা কিনা তোমার ওদের নিজের সুবিধার জন্য, কারণ পর্তুগালরা ভারতবর্ষে আসছিল এবং কি ভারতবর্ষে যখন আসে তখন ওদের বিবাহ করার একটা ব্যাপার ছিল, রাইট? তো এই সময় দেখা যাচ্ছে যে সমস্ত মানে যাদের হাজবেন্ডটা মারা যাচ্ছিল, ঠিক আছে, তো ওরা দেখছিল কি যে ওখানে তোমার ওদের স্বামীর সাথে সাথে ওদেরকেও মরে যাচ্ছিল, মানে চিতাতে দিয়ে দিতে হচ্ছিল। তো সেই হিসাবে ওরা কিন্তু একটা সেটা ততটা সাফল্য লাভ করেনি, কিন্তু প্রথম একটা স্টেপ আগে গিয়েছিল, মানে যে ভারতবর্ষে বিধবা বিবাহ বা তোমার সতীদাহ প্রথা বন্ধ করার ব্যাপারটা প্রথম কিন্তু একটা অ্যাটেম্প্ট নিয়েছিল কারা, পর্তুগালরা। ঠিক আছে, কারণ কি এই সমস্ত ভারতীয়দের সাথে ওরা বিবাহ করতো এবং সেখান থেকে তোমার অনেকে দেখা গেলো পরবর্তী নেক্সট জেনারেশন আসা শুরু করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার মেনলি পর্তুগালদের ভারতবর্ষে অবদান। ঠিক আছে, তো আমরা নেক্সট দিন পড়বো তোমার দেখলাম কি ডাচ এবং আস্তে আস্তে আমরা ইংলিশ, তারপরে তোমার ড্যানিশ এবং শেষে আমরা ফ্রেঞ্চ পড়বো, এবং এভাবে করে আমরা যতগুলো ইউরোপিয়ান কোম্পানি ভারতবর্ষে আসে সেগুলো আমরা একের পর এক কমপ্লিট করবো। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।